নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের দামামা একেবারে বেজে গিয়েছে। সবকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে নিজেদের নির্বাচনী রণকৌশল বা ঘুঁটি সাজানো যাকে বলা যায়, সেই ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে। এই রাজনীতির যে দাবা খেলা, সেখানে কে কোন চাল দেবে, কার সৈনিক কতটা এগোবে, কার গজ কতটা এগোবে, কার নৌকা কতটা পিছোবে, কে দাবার বোর্ডের চালে কতটা কাকে বাজিমাত করবে, এই সব দিকেই আমরা আমাদের কড়া নজর রাখছি। এবং সেই নজর রাখতে গিয়েই একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম। কী জিনিস আমরা লক্ষ্য করলাম? এই যে এসসি এসটি অর্থাৎ তফসিলি জাতিভুক্ত এবং উপজাতি যারা রয়েছেন, তাদের ভোট বা তাদেরকে ভোট ব্যাংক বানাতে মরিয়া কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দল যেমন, তেমনই কিন্তু কেন্দ্রের শাসক দলও। আমরা এটাও দেখলাম যে আমাদের পড়শি রাজ্য ছত্তিশগড়, সেখানে কিন্তু এই এসসি এসটি বা এই যে উপজাতি ভোট যেটা, তার উপরে ভিত্তি করে কিন্তু সেটাকেই ভোট ব্যাংক বানিয়ে কিন্তু ক্ষমতা বা মসনদ দখল করেছে বিজেপি। এমনকি তারা ভোটে জিতে যে মুখ্যমন্ত্রী যাকে নির্বাচন করলেন, তিনিও এই যে তফসিলি জাতি তাদেরই প্রতিনিধিত্ব করেন। ফলে সব মিলিয়ে বিজেপি কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটা প্রথম থেকেই বুঝতে পেরেছে যে এই ভোট ব্যাংকটা যদি নিজেদের হাতে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। এমনকি আমাদের মাননীয় রাষ্ট্রপতিও কিন্তু এই উপজাতির প্রতিনিধিত্ব করেন। ফলে বিজেপি প্রথম থেকে কিন্তু নিজেদেরকে উপজাতি এবং তফসিলি জাতিভুক্ত যারা রয়েছেন তাদের পরম মিত্র বা তাদের জন্য শুভানুধ্যায়ী এই যে ইমেজ বিল্ড আপ করতে কিন্তু মরিয়া। কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু কোনো অংশে কম যান না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলা হয় তার জনগণের পালস বোঝা বা রাজনীতির পালস বোঝা, সেটা তার কাছে অত্যন্ত জল ভাতের মতো ব্যাপার। তার মতো রাজনীতি, বিশেষ করে বাংলার রাজনীতি বুঝতে পারেন এমন কেউ নাকি এই মুহূর্তে বাংলাতে এখনও তৈরি হননি। তা তিনিও বা কম যান কি করে? একের পর এক মাস্টার স্ট্রোক আমরা দেখলাম 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার। তাৎপর্যপূর্ণভাবে সেই সময়কার যে নির্বাচন কমিশনের হিসেব, তাতে 49% মহিলা ভোট ছিল সেই সময় পশ্চিমবঙ্গে। এবং সেই 49% মহিলা ভোটের একটা বড় অংশই যে তৃণমূলের একেবারে পকেট ভোট ব্যাংক হয়ে গিয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য, এটা নিঃসন্দেহে একেবারে অনস্বীকার্য। অপরদিকে সেই সময়কার রিপোর্ট অনুযায়ী আরেকটা জিনিসও দেখা যায় যে 80 বছরের ঊর্ধ্বে যে জনগণ বা যে জনসংখ্যা, সেটার সংখ্যাটাও কিন্তু ক্রমবর্ধমান। ফলে এই ভোট ব্যাংকটাও এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো এরকম ভাতা বা অনুদানের মাধ্যমে তিনি তার নিজের দিকে অনেকটা টেনে নিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের সেই সময়কার হিসেব 2021 সালের যে হিসেব আমরা দেখলাম, সেখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই যে 18 থেকে 19 বা এই যে নতুন যে ভোটার, তাদের সংখ্যা কিন্তু একটু কমেছে। অর্থাৎ ইয়ং জেনারেশনের ভোট, সেই ভোটের যে ভোটার, সেটা কিন্তু একটু হলেও কমেছে। কিন্তু তাতেও এই ভোটারটাকেও নিজেদের হাতে রাখতে মরিয়া সকলই পক্ষ। অপরদিকে এসসি এসটির জন্য মমতা ব্যানার্জি একটা দুর্দান্ত চাল দিলেন। সম্প্রতি যে শিক্ষা দিবস, পড়ুয়া দিবস, পড়ুয়া সপ্তাহ, সেই নিয়ে একটি আলোচনা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণার সংক্রান্ত একটি সভা হয়েছিল নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে একটা যুগান্তকারী মাস্টার স্ট্রোক দিয়েছেন, এমনটাই কিন্তু মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনীতির বিশেষজ্ঞরা। মমতা ব্যানার্জি কি মাস্টার স্ট্রোক দিয়েছেন? তার একটা নতুন প্রকল্পের তিনি উদ্ভাবনী যে তার ক্ষমতা, সেই উদ্ভাবনী ক্ষমতায় তার একটা নামকরণও করেছেন এবং সেই নতুন প্রকল্পের ঘোষণা সেদিন করেছেন। প্রকল্পের নাম কি? প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী। এবার এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি, সেটা মুখ্যমন্ত্রীর জবানিতেই আপনারা শুনে নিন। আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী। অপরদিকে শুধু যে এসসি এসটি ভোটটাকে নিজেদের কবজায় রাখবার জন্যই বিশেষ করে এই যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা, অর্থাৎ এই যে সমস্ত ধরনের যা পরীক্ষা আছে, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে যেটা ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স, সমস্ত ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, তার জন্য একেবারে নিখরচায় সরকারি পৃষ্ঠপোষকতায় এই যে প্রশিক্ষণের ব্যবস্থা, সেটাই শুধু নয়,
অপরদিকে এই যে যারা নতুন ভোটার, অর্থাৎ যারা কলেজে উঠেছেন, যারা কলেজে পড়ছেন বা যারা ইউনিভার্সিটির গণ্ডিতে আবদ্ধ রয়েছেন এই মুহূর্তে পড়াশোনার আঙ্গিনায় যারা এখনও চলাফেরা করছেন, তাদের জন্য একটা অন্যরকম মানে প্রকল্পের কথা তিনি ঘোষণা করে দিলেন। কি প্রকল্প সেটা? ইন্টার্নশিপ প্রকল্প। সরকারি বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপের প্রকল্প, এবং তার বিনিময়ে কিন্তু 1 বছরের ইন্টার্নশিপ, এবং এই 1 বছরের ইন্টার্নশিপে কিন্তু ফ্রি ফটকা কাজ নয়, মানে ফ্রিতে খাটিয়ে নেওয়া নয়, রীতিমতো তাদেরকে কিন্তু একটা পারিশ্রমিকও দেওয়া হবে তার জন্য, মানে সাম্মানিক, যেটা তার ভাষাতে। কি বললেন সেটা মুখ্যমন্ত্রী নিজে কি বললেন সেটাই শুনে নেওয়া যাক। চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা IAS, IPS, WBCS বা WBCS বা WBPS যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অর্থাৎ এই ভোটার, এই যে নতুন যারা ভোট দিতে চলেছে বা যাদের নতুন নতুন ভোটার কার্ড হয়েছে আগামী গত 1-2 বছর 3 বছরের মধ্যে যাদের ভোটার কার্ড হয়েছে, তাদের সামনে একটা সাময়িক রোজগারের সুযোগ করে দেওয়া। আমরা দেখছি যে দিনের পর দিন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় আন্দোলন করছে। আমরা দেখেছি সরকারি কর্মচারীরা তারা কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে ডিএ বাড়াবার জন্য আন্দোলন করছে। সরকার বিভিন্ন সময় বলছে যে অর্থ নেই, টাকা নেই, অর্থের সংস্থান নেই, দেব কোথায়? কিন্তু তারপরেও এই যে ইন্টার্নশিপ প্রকল্প, এই ইন্টার্নশিপ প্রকল্পটা কোথাও গিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি করে দিচ্ছে যে তাহলে কি একটা বিশেষ শ্রেণীকে ভোটের আগে নিজেদের দিকে টানবার জন্যই কি তড়িঘড়ি এই ঘোষণা মুখ্যমন্ত্রীর? প্রশ্ন উঠছে। অপরদিকে SC ST ভোটটা যাতে নিজেদের কবজাতেই থাকে এবং এক ঢিলে দুপাখি যাতে মারা যায়, অর্থাৎ বাড়ির ছাত্র বা বাড়ির ছেলেটা বা মেয়েটা যদি সরকারি খরচে বিনা পয়সায় পড়ে কোনো একটা ভালো জায়গায় সে পড়ার সুযোগ পায়, তাহলে সেক্ষেত্রে বাড়ির লোকজনের তো একটা কৃতজ্ঞতাবোধ তৈরি হবে সরকারের প্রতি। ফলে বাড়ির বাচ্চাটাকে বা বাড়ির ছেলেটাকে বা মেয়েটাকে সুবিধা দিয়ে গোটা বাড়ির ভোটটাকে নিজেদের কবজায় নিয়ে আসা বা নিজেদের দিকে নিয়ে আসা, সেটাই কি লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নটাও কিন্তু অনেক রাজনীতিবিদ করছেন এই মুহূর্তে। অপরদিকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আদিবাসী, উপজাতি এবং তফসিলি জাতিভুক্ত যারা রয়েছেন তাদের জন্য মোদী সরকার কি করেছে, তাদের জন্য তারা কি ভাবছেন, সেই নিয়ে কিন্তু বিস্তরভাবে তিনি প্রচার করে যাচ্ছেন। যেখানেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানেই এই ধরনের প্রচার করছেন, এই ধরনের প্রকল্পের শিলান্যাস করছেন বা জনগণের সামনে এই ধরনের প্রকল্প রাখছেন, সেখানেই গিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের অসারতা এবং কেন্দ্রীয় সরকার কি কি করেছে, তারা কি কি মানে উপজাতি তফসিলি বান্ধব যা প্রকল্প রেখেছে, সেই সব নিয়ে কিন্তু বিস্তর ভাবে আলোচনা করছেন। সব মিলিয়ে এতদিন ধরে আমরা দেখেছি যে একটা কোনো বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ভাবা বা বিশেষ কোনো ধর্মাবলম্বী সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ভাবা, আমরা দেখেছি মহিলা ভোট ব্যাংক নিয়ে ভাবা। এবার শুধু মহিলা বা বিশেষ কোনো ধর্মাবলম্বী নয়, একেবারে সেক্টর ওয়াইজ রাজনীতির বিবর্তন কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। একেবারে সেক্টর ধরে ধরে ভোট ব্যাংককে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা, এটা কিন্তু বেশ নজরে রাখছে আমাদের সবার। এবং রাজনীতির এই সমস্ত বিবর্তনে আরও কি কি নতুন ধরনের রাজনীতি মানে চাল বা দাবার বোর্ডের চাল, যেটা বলছিলাম একদম আলোচনার শুরুতে, সেটা চলে আসে আগামী লোকসভা নির্বাচনের আগে আমাদের চোখের সামনে, সেদিকে তো আমাদের নজর থাকবে। এবং আমাদের চোখে যা যা আসছে, আমাদের নজরে যা যা আসছে, সেগুলো আপনাদের জানানো, সেগুলো সম্পর্কে আপনাদের ওয়াকিবহল করা, সেটা আমাদের কর্তব্য। এবং আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে সেই কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে বদ্ধপরিকর। কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর আমরা ডিজিটাল খবরিলাল সবসময় এই লক্ষ্যেই অবিচল। তাই সঙ্গে থাকুন ডিজিটাল খবরিলালের, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।